আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 1 এর যতগুলো শর্টকাট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে অলরেডি আমরা চ্যাপ্টার 2 এর শর্টকাটগুলো নিয়ে আলোচনা করেছি। যদি কেউ ওই ক্লাসটা করে না থাকো তোমরা চাইলে ওই ক্লাসটা করে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো ত্রুটি। এই ত্রুটি কিন্তু দুই রকম হতে পারে, পরম ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটিটার একটা ফর্ম হলো শতকরা ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা ত্রুটি কিন্তু পেয়ে যাব। তো পরম ত্রুটি কী ছিল? পরম ত্রুটি হলো পরিমাণকৃত মান থেকে প্রকৃত মানটা বিয়োগ করলে যা পাবো সেটা আসলে পরম ত্রুটি। এই পরম ত্রুটি সর্বদা কিন্তু পজিটিভ হয় ভাইয়া, এটা কখনো নেগেটিভ হবে না। আর এটার আরও একটা ডেফিনেশন আছে পরম ত্রুটি, বা এটাকে আবার চূড়ান্ত ত্রুটি বলতে পারি। পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি সমান যন্ত্রের পরিমাপযোগ্য সর্বনিম্ন মান ভাগ 2। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা পরম ত্রুটিটা নির্ণয় করতে পারি। আর আপেক্ষিক ত্রুটি কী হবে? আপেক্ষিক ত্রুটি যেহেতু বলছে আপেক্ষিক, তার মানে কি কারো সাপেক্ষে, দ্যাট মিন্স প্রকৃত মানের সাপেক্ষে ত্রুটি কতটুকু আছে সেটা আসলে আপেক্ষিক ত্রুটি। আবার এই আপেক্ষিক ত্রুটির সাথে আমি যদি 100 গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব। দেখো শতকরা ত্রুটি সমান কী হবে? পরম ত্রুটি বাই প্রকৃত ত্রুটি গুণ 100%। ঠিক আছে, অ্যাকচুয়ালি শতকরা ত্রুটি কিন্তু আপেক্ষিক ত্রুটির একটা ফর্ম। আপেক্ষিক ত্রুটিটা জাস্ট 1-এর মধ্যে কত অংশ সেটা মিন করে, শতকরা ত্রুটিটা 100-র মধ্যে কত অংশ ত্রুটি সেটা মিন করে। ঠিক আছে, চলো আমরা উদাহরণের মাধ্যমে এই টার্মগুলো বোঝার চেষ্টা করি। তো ধরো তুমি বাজার থেকে 10টা আপেল কিনছো, দোকানদার তোমাকে 8টা ভালো আপেল দিয়েছে আর 2টা নষ্ট আপেল দিয়েছে। ঠিক আছে, তো তুমি এইখানে কতগুলো নষ্ট আপেল পাইছো? ত্রুটিযুক্ত আপেল কয়টা পাইছো? 2 না? এটা আসলে কি হবে? তোমার পরম ত্রুটি। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি একটার মধ্যে কয়টা আপেল তাহলে ত্রুটিযুক্ত আছে, তো আমি জানি কি 10টার মধ্যে ত্রুটিযুক্ত আপেল 2টা, সুতরাং একটার মধ্যে ত্রুটিযুক্ত আপেল কয়টা হবে? 2/10। এই যে 2/10 পাইছি না, এটা হলো আপেক্ষিক ত্রুটি। আর 2 যে পাইছিলাম সেটা কি ছিল? পরম ত্রুটি। এখন যদি বলি তোমাকে 100টা আপেলের মধ্যে এখানে গড়ে কতগুলো আপেল নষ্ট থাকবে, তো সুতরাং 100টা আপেলের মধ্যে নষ্ট আপেল থাকবে 2/10 ইন্টু 100। তো সমানটা লিখতে পারি কি, কাটলে কি হয়? 10, মানে 20%। মানে 100টা আপেলের মধ্যে 20টা আপেল নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। এটাই হলো তার শতকরা ত্রুটি। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আমি ফর্মুলার সাথে যদি মিলাই দেই, প্রকৃত মান যেটা পরম ত্রুটি বার করার জন্য আমরা ইউজ করছিলাম, পরম ত্রুটির সমান কি ছিল? পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান। এই প্রকৃত মান হলো গিয়ে কি, তুমি কতগুলো আপেল কিনছো? 10টা কিনছো না, এই 10 হলো গিয়ে প্রকৃত মান। আর পরিমাপকৃত মান দ্বারা কি মিন করছে? তুমি আপেলগুলো কেনার পর গুইনা কতগুলো আপেল ভালো পাইছো? 8টা। তো এই 8 মাইনাস 10, যেহেতু এখানে মডুলাস চিহ্ন আছে, এটা কত হবে? +2 হবে। ঠিক আছে, পরম ত্রুটি সর্বদা কিন্তু পজিটিভই হবে। এটা মিলছে ফর্মুলার সাথে? ওকে, তারপর আপেক্ষিক ত্রুটি কী ছিল? পরম ত্রুটি বাই প্রকৃত মান। তো পরম ত্রুটি ছিল কত? এখানে 2টা আপেল, এবং প্রকৃত মান এখানে কত? 10। তো এটাও কিন্তু মিলছে 2/10। এবং শতকরা ত্রুটি কি, এটার সাথে 10 দিয়ে গুণ করে 100 গুণ করলেই হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো কইরা দেখো কি সবগুলা কিন্তু লজিকের সাথে মিলতেছে। ঠিক আছে, আই গেস এটা বুঝতে পারছো। আবার আমি একটু রিভিউ করে দিই এক লাইনে। তুমি 10টা আপেলের মধ্যে 2টা নষ্ট পাইছো, এটাই তার পরম ত্রুটি। এইখানে যদি বলি একটা আপেলের মধ্যে, তাহলে ত্রুটি কত? 2/10, এটা তার আপেক্ষিক ত্রুটি। আবার যদি এখানে বলি শতকরা ত্রুটি কত, তাহলে এটা আসলে কি 100টা আপেলের মধ্যে কতটুকু নষ্ট হওয়ার টেন্ডেন্সি আছে সেটাই, এটাকে 100 দিয়ে গুণ করলে হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা কয়েকটা বোর্ডের ম্যাথ প্র্যাকটিস করি। প্রথমে আছে কি, একটি স্কেলে, এই যে প্রথম কোশ্চেনটা দেখো, একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে? আচ্ছা, এই চূড়ান্ত ত্রুটির জন্য আমরা কিন্তু আরও একটা এখানে ফর্মুলা দিয়ে দিছি। দেখো এখানে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটির সমান কি? যন্ত্রের পরিমাপযোগ্য সর্বনিম্ন মান ভাগ 2। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এখানে। তো চূড়ান্ত ত্রুটি সমান কি হবে? চূড়ান্ত ত্রুটি এটা সমান লিখতে পারি কি, 1 মিলিমিটার যেহেতু সর্বনিম্ন মান, বা 1 মিলিমিটার পর্যন্ত যেহেতু সর্বনিম্ন মাপা যায়, তো 1 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ করলে আমরা চূড়ান্ত ত্রুটিটা পাই যাবো। এটা কত হবে? 0.5 মিলিমিটার। যদি আমি সেন্টিমিটার এককে নিই তাহলে কি হবে? 0.05 সেন্টিমিটার। তো এমসিকিউতে অপশনে 0.05 সেন্টিমিটারও থাকতে পারে, 0.5 মিলিমিটারও থাকতে পারে। রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এটা অ্যান্সার করতে পারবো। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো কি বলছে। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলছে একটি দণ্ডের দৈর্ঘ্য 12 ± 0.05 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? তো চলো এটা আমরা করে ফেলি। এই আপেক্ষিক ত্রুটিকে আমরা মানে ইরর থেকে দিয়ে এক্সপ্রেস করতেছি। ঠিক আছে, তো এখানে সমান আমরা লিখতে পারি কি 0.05/12। তো এটাকে ভাগ করলে কত হয় ভাগফলটা? তো এটাকে ভাগ করলে হয় 0.0042। এটাকে আমরা
আপেক্ষিক ত্রুটি বলতে পারি, ঠিক আছে, একের মধ্যে কত অংশ সেটা। তো এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে কত হয়, এটা হয় 0.42%। পরীক্ষার মধ্যে কিন্তু এটা শতকরা হিসেবে থাকতে পারে, অথবা তোমার একের মধ্যে কত অংশ বা ভগ্নাংশ আকারে থাকতে পারে, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এটা অ্যান্সার করতে পারবো কিন্তু, ঠিক আছে। তো 3 নম্বর কোয়েশনটা দেখো, এটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়েশন। সেটা কি, একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য এত হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে। তো চলো আমরা প্রথমে এটা ত্রুটিটা বাইর করি। চূড়ান্ত ত্রুটি সমান আমরা কি জানি, চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটি সমান লিখতে পারি 1 মিলিমিটার ভাগ 2। কারণ কি, এখানে আমি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপতে পারি। তো যেহেতু আমি 1 মিলিমিটার মাপতে পারি, ত্রুটিটা হবে কি 1 মিলিমিটার ভাগ 2। এটা কিন্তু আমরা ফর্মুলা হিসেবে দিয়ে দিছি। তো ইকুয়াল টু এটা সমান কি লিখতে পারি, 0.5 মিলিমিটার। ওকে, এখন আমরা কি বাইর করব, এখন আমরা বাইর করব ওই বস্তুটার দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত। তো ওই বস্তুর শতকরা আপেক্ষিক ত্রুটিটা কত হবে, সেটা ই সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি চূড়ান্ত ত্রুটি কত, 0.5 ভাগ বস্তুটার যে প্রকৃত দৈর্ঘ্যটা আছে সেটা কত, 1 গুণ 100%। তো এটা সমান কত লিখতে পারতেছি, 50%, ঠিক আছে। তো এটা কিন্তু হবে অ্যান্সার। এখন আমরা শর্টকাটে কিভাবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হয় সেটা দেখব। তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি কি আনুমানিক আপেক্ষিক ত্রুটি। দ্যাট মিন্স এটা কিন্তু এক্স্যাক্টলি আসবে না। আমরা যখন ত্রুটি মিন করি, ত্রুটি দ্বারা মিন করতেছি আসলে সর্বোচ্চ ত্রুটিগত সেটা। বাট আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাতে আনুমানিক ত্রুটি আসবে। দ্যাট মিন্স এটা সর্বোচ্চ ত্রুটির কাছাকাছি একটা ভ্যালু দিবে, বাট এক্স্যাক্টলি সর্বোচ্চ ভ্যালুটা দিবে না। বাট তোমাদের এক্সামে যে কোয়েশনগুলো আসে সেগুলো আমি চেক করে দেখছি, সেই কোয়েশনগুলো এমসিকিউতে যদি আসে তাহলে এই ফর্মুলাতে যদি করো তাহলে অবশ্যই অ্যান্সারটা মিলা যাবে। এটা দিয়ে ম্যাথগুলো আসে আর কি এমসিকিউতে। 2টা এমসিকিউ দেখছিলাম, 2টাতেই মিলছে। অ্যান্ড এইগুলো যখন হায়ার ক্লাসে যাবা দেখবা তখন আর তোমার ত্রুটি নির্ণয় করার জন্য বড় বড় ফর্মুলা আবার ইউজ করবে না, এই ফর্মুলাটা ইউজ করে। ইন্টারে কিন্তু এই ফর্মুলাটাই আছে। তো এটা কিন্তু তোমার এই যে এইভাবে কিন্তু মুখস্থ করা লাগবে না, এত বড় হিবিজিবি দেখে ভয় পায়ও না যে এটা মুখস্থ করতে হবে। আমি জাস্ট তোমার একটা ফর্মুলা দেখতে কীরকম হবে সেটা তোমাকে শেখাবো। এখানে কোনো ফর্মুলা শিখতে হবে না, জাস্ট এটা বুঝো, এই পেজটা ভালো করে বুঝো আমি কি বোঝাচ্ছি, তাহলে দেখবা বাকিগুলো তুমি নিজে নিজে লিখতে পারবা। কোনো কিছু মুখস্থ করা ছাড়াই তুমি কিন্তু এই ত্রুটির ম্যাথগুলো করতে পারবা। ত্রুটির ম্যাথে কোনো কিছু মুখস্থ করা লাগে না, জাস্ট এই জায়গাটা একটু রিক্যাপ করলেই হয়, দ্যাটস ইট। ওকে, তো এখানে দেখো আমি একটা বড় টার্ম লিখছি, এটা তারা কি মিন করছে সেটাকে বোঝায়। দেখো এখানে পি একটা রাশি, এই পি রাশি পরিমাপ করার জন্য এক্স ওয়াই জেড 3টা রাশি পরিমাপ করা লাগবে, এবং এখানে কে যেটা আছে এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের উপর কিন্তু আসলে কোনো কিছু নির্ভর করতেছে না, ত্রুটি কোনো কিছু কনস্ট্যান্টের উপর নির্ভর করতেছে না, কারণ এটার মানটা ফিক্সড, এটা আমরা জানি। এখানে কোনো রকম ইরর নাই। ইররটা থাকবে কোথায়, এই এক্স মাপতেছি, ওয়াই মাপতেছি এবং জেড মাপতেছি, মাইপে আমি এখানে ভ্যালুগুলো বসায়া পি এর মানটা মাপতেছি। দ্যাট ইজ ওয়াই এক্স এবং ওয়াই এবং জেড এই পয়েন্টে ইররগুলো আসবে, এবং এই ইররগুলোর জন্য পিতেও একটা ইরর আসবে, ঠিক আছে। এখানে এ বি সি এগুলো কনস্ট্যান্টে, এগুলো আসলে কি এক্স ওয়াই জেড এর পাওয়ার, ঠিক আছে। দেখো আমি সাইডে কিন্তু লিখে দিছি এ বি সি কে এগুলো ধ্রুবক, এক্স ওয়াই জেড পি এগুলো আসলে পরিমাপকৃত রাশি। ওকে, তো এখানে পি রাশিটা পরিমাপ করার জন্য কি ইররটা আসবে সেটা আমি নির্ণয় করব, ঠিক আছে। তো ফার্স্টে আমি দেখাই দিই, এখানে কিছু জিনিস লিখে রাখছি, এজিউম করছি। এখানে আমরা এক্স পরিমাপের জন্য আপেক্ষিক ত্রুটি ই এক্স ধরছি, ওয়াই পরিমাপের জন্য আপেক্ষিক ত্রুটি ই ওয়াই ধরছি, সিমিলারলি জেড এর জন্য ই জেড, এবং পি পরিমাপের আপেক্ষিক ত্রুটিটাকে ইপি ধরছি, ঠিক আছে। এখানে এই যে ইররের ই থেকে আমি কিন্তু ইটা নিয়ে আসছি আর কি, ই দ্বারা আমি ইন করতেছি, আমি জাস্ট এক্সপ্রেস করতেছি ই দ্বারা। তুমি অন্য কিছু দ্বারা এক্সপ্রেস করলেও কিন্তু সমস্যা হইতো না, বাট ই দ্বারাই এক্সপ্রেস করাটা ভালো। ওকে, তো এখন আমরা কিভাবে পি নির্ণয়ের আপেক্ষিক ত্রুটিটা বাইর করতে পারবো সেটা আমরা দেখি। ধরি আমরা এই এক্স ওয়াই জেড এই 3টা রাশির ইররগুলো আমরা জানি। তো যদি এই ইররগুলো আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি পি নির্ণয়ের যে আপেক্ষিক ত্রুটিটা সেটা কিন্তু বার করতে পারবো। তো সেটা আমরা কেমনে বার করতে পারবো, তো সিম্পলি আমি আগে লিখে দিই কীভাবে বাইর করবো। আমরা সবগুলারই তোমার পাওয়ার ইনটু ত্রুটি এইগুলো যদি গুণ করে দিই সবগুলো রাশির জন্য, যেসব রাশি আমি পরিমাপ করব, এবং গুণ করার পর যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রাশিটা আছে সেটা পাওয়া যাব। এই কাঙ্ক্ষিত যে রাশিটা পি রাশি নির্ণয়ের যে ইররটা সেটা পাওয়া যাব। তো দেখো তো এখানে পি কার উপর ডিপেন্ড করে, পি ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড। তো আমি প্রত্যেকটা রাশির ইররের সাথে তার পাওয়ারটা যদি গুণ করে দিই, গুণ করে যদি সবগুলোকে যোগ করি তাহলে আসলে কি হয়ে যাবে, এটা পি রাশি নির্ণয়ের যে ত্রুটি সেটা আমি পাওয়া যাব, ঠিক আছে। তো দেখো আমি এটা কি করে লিখছি, তো দেখো এই যে ই এক্স নির্ণয়ের এই এক্স এর পাওয়ার কত এ,
তো এই এ ইন্টু কী করছি, এক্স নির্ণয়ের জন্য যে ত্রুটিটা আছে এক্স সেটা গুণ করছি। তারপর দেখো কি ওয়াইয়ের পাওয়ার কি বি, তো বি এই দেখো এখানে তো বলতে পারো ভাই এখানে তো মাইনাস বি আছে, বাট আপনি এখানে বি কেন ইউজ করছেন। বাস্তবে কখনো ত্রুটি নেগেটিভ হয় না। রিজনটা কি, একটা ত্রুটি কিন্তু আরেকটা ত্রুটিকে ক্যান্সেল আউট করে না, বুঝছো। লাইক ধরো তোমার ফ্রেন্ড তোমার একটা ক্ষতি করছে, তুমিও তার একটা ক্ষতি করছো, তাতে তোমার লসটা ফিরে আসবে না, কিন্তু ত্রুটি থেকে যাবে, সেটা কখনো রিকভার হবে না। তো দ্যাট ইজ ওয়াই ত্রুটি সবসময় প্লাস হবে, উপরে পাওয়ার প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজন্ট ম্যাটার, আমরা সবসময় জাস্ট মানটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো এই জন্য দেখো এখানে কি করছি, বি ইন্টু ওয়াই নির্ণয়ের যে ত্রুটিটা ছিল ইউআই এটা নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু যোগই করছি, সবগুলা ত্রুটি কিন্তু যোগ হবে, ইন্ডিভিজুয়াল সবগুলারই ত্রুটি যেগুলো আসবে সেগুলো যোগ হবে। এবং দেখো জেড এর পাওয়ার কি একটা ভগ্নাংশ আকারে আছে 1/c, তো আমরা এরকম থাকলে মান নিলে হচ্ছে, আমার জাস্ট চিহ্নটা পজিটিভ নিলে হচ্ছে, ঠিক আছে। 1/c ইন্টু এই জেড নির্ণয়ের যে ত্রুটিটা আছে সেটা নিয়ে নিছি, ঠিক আছে। তো কীভাবে লিখতে হয় সেটা তো বুঝতে পারছো, এটা জাস্ট এখানে বোঝার জন্যই দিছি। আমরা দেখো পরবর্তীতে 2-4টা উদাহরণ দেখা দেবো যেগুলো থেকে তোমাদের আসতে পারে, ওই উদাহরণগুলো ভালো করে বুঝলে হবে আর কি, ঠিক আছে। তো চলো আমরা দেখি কয়েকটা উদাহরণ। তো দেখো এখানে আমি কয়েকটা এক্সাম্পল রাখছি। প্রথমে দেখো কি একটা একটা বর্গের যে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা, একটা বাহু দৈর্ঘ্য এ হইলে আমি লিখতে পারি কি এরিয়া সমান কি এ স্কোয়ার। তো ধরো আমি যদি এই এ নির্ণয়ের একটা বাহু দৈর্ঘ্য নির্ণয়ের ইরো যেটা সেটা যদি আমি জানি ই এ, তো এটার ইরোডটা যদি ই এ হয়, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ইরোডটা ই এ সমান মানে ক্যাপিটাল এ সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে পাওয়ার কত আছে, পাওয়ার আছে 2, রাশি তো একটাই আছে, একটা রাশি মাপলে হবে। তো এটার ইরোড এবং পাওয়ারটা গুণ, সিম্পল জিনিস, 2 ইন্টু ই এ, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর দেখো আমরা বলতে পারি কি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি, এ ইন্টু বি, দুইটা দৈর্ঘ্য এ এবং বি দুইটা রাশি জানা থাকা লাগবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ক্যাপিটাল ই এ, আমি যদি এরিয়া নির্ণয়ের যদি ইরোডটা বার করি, এটা সমান কি হবে, এটা হবে ই এ প্লাস ইবি। এখানে ই এ এবং ইবি আসলে কি হবে, ই এ হবে এ নির্ণয়ের ইরোড, বি হবে ইবি সমান বি নির্ণয়ের ইরোডটা, ঠিক আছে। তারপর দেখো তো কি আছে, একটা গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা 4πr²। তো এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এই ক্ষেত্রে এরিয়া নির্ণয়ের যে ইরোডটা ই এ সমান আমরা লিখতে পারি, দেখো এখানে 4π এটা কিন্তু কনস্ট্যান্ট পার্টের কোনো ইরোড আসবে না, এটা নিয়ে আমরা ভাববো না, আমরা জাস্ট দেখবো কি যেটা আমরা পরিমাপ করতেছি বা যেটা চলক আছে তার অবস্থা দেখবো, সেটা নিয়ে আমরা ভাববো। তো এটার পাওয়ার কত 2, তো আমরা লিখতে পারি কি 2 ইন্টু ই আর, যদি আমি আর নির্ণয়ের ইরোডটা জানি তাহলে কিন্তু আমি এটার সাথে 2 দিয়ে গুণ করলে আমি এরিয়া নির্ণয়ের জন্য বা ক্ষেত্রফল নির্ণয়ের ইরোডটা পাওয়া যাবো, ঠিক আছে। তারপর দেখো কি আছে, এটা কি, এটা একটা ঘনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা ভি সমান 1 কিউব। তো এইখানে আমি কিন্তু যদি আমি ভলিউম নির্ণয়ের ইরোডটা বার করতেছি, সেটা কি করব, 3 দিয়ে এক বাহু দৈর্ঘ্য নির্ণয়ের ইরোডটাকে গুণ করে দিলে হবে, ঠিক আছে। আর এটা কি হবে বলো তো, এটা আসলে যদি ঘনকের 3টা বাহু দৈর্ঘ্য 3 রকম হয়, এবিসি হয়, তখন এটা হবে আর কি। তখন কি 3টা আলাদা আলাদা ইরোড যোগ করে দিলে হবে, কারণ সবগুলোর পাওয়ার কিন্তু 1। তো 1 দিলেই কি আর না দিলেই কি, লিখতে পারি কি ই এ প্লাস ইবি প্লাস ইসি। আমাদের সর্বশেষ যে উদাহরণটা আছে, গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলাটা ভি সমান 4/3πr³। তো এটার দিকে যদি দেখি 4/3π, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম। তো আয়তন নির্ণয়ের যে ইরোডটা ভি এর জন্য যে ইরোডটা আসবে সেটা কিন্তু রেডিয়াস বা ব্যাসার্ধ নির্ণয়ের যে ইরোডটা সেটার উপর ডিপেন্ড করবে কেমন, ঠিক আছে। তো আয়তন নির্ণয়ের ইরোডটা ইভি সমান কি হবে, ব্যাসার্ধ নির্ণয়ের যে ইরোডটা সেটার সাথে কি হবে 3 গুণ হবে, কারণ পাওয়ার আছে কত 3, তো 3 ইন্টু রেডিয়াস বা ব্যাসার্ধ নির্ণয়ের ইরোডটা ইয়ার, ঠিক আছে। তোমাদের লেভেলে মোটামুটি এই জিনিসগুলো জানা থাকলে হয়। তো এইগুলা যদি জানো, মোটামুটি এইগুলোর বাইরে তোমাদের এমসিকিউ আসবে না, সেটা বোর্ড পরীক্ষা হোক বা নটর ডেম বা হোলি ক্রসের মতো কলেজ অ্যাডমিশন হোক না কেন, এইগুলো মোটামুটি থাকবে। এই ফর্মুলার বাইরে তোমাদের যেহেতু তেমন কিছু একটা নাই, তো ঘুরে ঘুরে এগুলোর মধ্যে থেকে কিছু না কিছু একটা দিতে পারে আর কি। তো চলো বিগত বছরের 2-1টা প্রবলেম সলভ করে আমরা দেখি, তাহলে আমাদের কনফিডেন্সও অনেকটা বাইরে যাবে। তো প্রথম কোয়েশনটা দেখো পরে এখানে কি বলছে, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। তো এখানে আমরা জানি কি ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটা সেটা ই আর সমান কি দেওয়া আছে 1%, ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। ওকে, তো যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল এ সমান আমরা কি লিখতে পারি πr²। এই পায়ের উপর ইরোডের কোনো কিছু ডিপেন্ড করবে না, তো এ নির্ণয় করার যে ইরোডটা পুরোটা ডিপেন্ড করবে কিসের উপর, আর এর উপর। তো আমরা এর জন্য কি লিখতে পারি, এ নির্ণয়ের যে ইরোডটা ই এর সমান আমরা কি লিখতে পারি 2 ইন্টু আর নির্ণয়ের যে ইরোডটা সেটা, এই আর এর পাওয়ার 2 ছিল এই জন্য 2 গুণ করছি ইন্টু এই যে আর নির্ণয়ের যে ইরোডটা সেটা। তো আমরা যদি এখন মান বসাই দিই 2 ইন্টু 1% সমান 2%, বুঝতে পারছো।
তো সেকেন্ড ম্যাথটা দেখি, সেকেন্ড ম্যাথে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 1.1 একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত। তো চলো এটা আমরা দেখি। ফার্স্টে আমরা দেখি এখানে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটিটা কত। তো যেহেতু এখানে 5 প্লাস মাইনাস 0.1 আকারে দিছে, প্রথমটা হবে প্রকৃত মান, পরেরটা হবে ত্রুটি। তো শতকরা ত্রুটি কি হবে, আমরা লিখতে পারি ই আর সমান কি লিখতে পারি, ই আর সমান লিখতে পারি 0.1/5.3 গুণ 100%। তো এটাকে ক্যালকুলেট করলে কি আসে, ক্যালকুলেট করে দেখো, এটাকে ক্যালকুলেট করলে আসে 1.8868%, ঠিক আছে। তো আমরা গোলকের ব্যাসার্ধ দেখে আমি যদি তার আয়তন নির্ণয় করতে চাই, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, একটু আগে দেখছিলাম, ভি সমান 4/3 পাই আর কিউব। তো এখান থেকে আমি ভলিউম নির্ণয়ের যে ইরোডটা ইভি সমান কি লিখতে পারি, এই 4/3 পাই, এই পার্টটা তো চলে যাবে, এটা নিয়ে তো আমি ভাবতে হবে না, কারণ এটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আমি ভাববো না, আমি ভাববো কি জাস্ট আর নিয়ে, কারণ আর কে পরিমাপ করতে হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো তো আর এর পাওয়ার কত আছে, 3 ইন্টু ইয়ার। তো 3 ইন্টু কী হবে, ইয়ারের মান কত, 1.8868%। এটা সমান কত হয় গুণ করলে, এটা হয় 5.66%। তো দেখো তো 5.66 এর আশেপাশে ভ্যালুটা কি দেওয়া আছে, 5.67% দেওয়া আছে। তো এটা হবে এটা অ্যান্সার, ঠিক আছে। আর আগেরটার অ্যান্সার তো 2%ই ছিল। তো মোটামুটি এই দুইটা কোয়েশন জানা থাকলেই হইতেছে। আরও যদি তোমাদের আসে তোমরা কিন্তু এখন পারবা, আমি মোটামুটি সবগুলো গুছাই দিয়ে দিছি। তো এখন তোমাদের অনেকেই এরকমও বলতে পারো যে ভাই আমি অ্যাপ্রক্সিমেট না, আমি অ্যাকুরেটলি জিনিসটা হিসাব করতে চাই এবং সর্বোচ্চ ইররটা কত সেটা জানতে চাই। তো সেটা যদি তুমি শর্টকাটে করতে চাও সেটা আমি দিয়ে দিছি। তোমরা যারা একটু বেশি জানতে চাও, অ্যাডভান্স পড়তে চাও, তাদের জন্য এটা তোমরা এটা দেখতে পারো চাইলে। এটাও কিন্তু কঠিন না, ইজি আছে, বাট ক্যালকুলেশন স্লাইটলি বাড়বে। ওইটা মুখে মুখে করতে পারতে এটা তোমার ক্যালকুলেটার করা লাগবে, বাট ক্যালকুলেশন কমে আছে, বেশি নাই। তো আগে এই ফর্মুলাটা কীভাবে লিখছি সেটা তোমাদের বোঝাই দিই। তো আগের মতো পি আমি মাপতেছি, পি মাপার যে রাশিগুলো এক্স ওয়াই জেড একদম হুবহু সব আগের মতোই দিছি, পরিচয়গুলো আগের মতোই রাখছি, পি এক্স ওয়াই জেডের উপর নির্ভর করতেছে। তো এই ক্ষেত্রে আমি কি লিখছি, সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি। অ্যাকচুয়ালি কিন্তু আগেরটা কি ছিল, সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটির কাছাকাছি একটা ভ্যালু দিত, অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিত। এটা কিন্তু অ্যাকুরেট না, এটা কিন্তু এক্স্যাক্টলি। তো তোমার যদি কোনো একটা অপশনে ধরো এই ফর্মুলা দিয়ে বার করার পরে ধরো এটা আসছে 10%, আর আগের ফর্মুলা দিয়ে বার করতে আসছে তোমার ধরো 9% আসছে, তো তুমি কোনটা অ্যান্সার দিবে, অবশ্যই 10% দিবা, কারণ এটা কিন্তু অ্যাকুরেট, ওইটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ছিল, ওইটা তোমাকে কাছাকাছি ভ্যালু দিবে, এটা তোমাকে এক্স্যাক্টলি ভ্যালুটা দিবে। তবে তোমার এক্সামে তো আগেই বলছি, ওই অ্যাপ্রক্সিমেট যে ফর্মুলাটা দিছিলাম ওইটাতে করলেই ম্যাথের অ্যান্সারগুলো তুমি পাওয়া যাবা। এইটাতে না করলেও চলে। তারপরে এটা যদি তুমি পড়তে চাও করে দেখতে পারো, যদি দুইটা অ্যান্সার থাকে, তারপরে দুইটা অ্যান্সার থাকলে অবশ্যই আমি বলবো সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটির যে অ্যান্সারটা সেটাই অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো চলো এটা আমি একটু এক্সপ্লেন করে দিই। তো এই ক্ষেত্রে ইপি রাশি নির্ণয়ের যে ফর্মুলাটা আসবে সেটা কি হবে, সেটা অনেকটা এরকম হবে। আমি লিখতে পারি প্রত্যেকটা 1 প্লাস প্রত্যেকটার ইরর, ঠিক আছে, ত্রুটি 1 প্লাস ত্রুটি পাওয়ার এই যেটা ছিল সেটা হবে, ঠিক আছে। এবং সবগুলোকে আমি কি করব, এই ক্ষেত্রে আগে তো যোগ করছিলাম, এখন কি করব, গুণ করব, গুণ করে শেষে এক বিয়োগ করব, ঠিক আছে। তো এক বিয়োগ করে দিলে আমি আপেক্ষিক ত্রুটিটা একের মধ্যে কত সেটা পাওয়া যাব, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবা এখানে আমি যে ত্রুটিটা বসাবো, ত্রুটিটার মানও কিন্তু একের মধ্যেই বসাইতে হবে, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, ঠিক আছে, না হয় কিন্তু ম্যাথটা মিলবে না। একের মধ্যে যদি আমি বসাই দিই তাহলেই কিন্তু আমি এখানে অ্যান্সারটা শেষে যদি এক বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি ত্রুটিটা একের মধ্যে কত সেটা পাওয়া যাবে। এবং যদি আমি শতকরা ত্রুটি বার করতে চাই, লাস্টে 100 দিয়ে গুণ করে দিলে সেটা কিন্তু শতকরায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। খুবই সিম্পল, 1-এর সাথে সবগুলার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ত্রুটি প্লাস ওই রাশিটার পাওয়ারটা দিয়ে দিবা এবং সবগুলো তারপর শেষে গুণ করে দিবা, ঠিক আছে। আগে সবগুলো যোগ করছিলে, এখন সবগুলো গুণ করবা এবং সর্বশেষে মাইনাস মানে এক বিয়োগ করে দিবা আর কি, ঠিক আছে। তো দেখো এটা আমি কেমনে করছি, এই যে ছিল না আগে এক্স পি নির্ণয়ের জন্য এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার মাইনাস বি জেড টু দি পাওয়ার 1/c। তো দেখো তো কি লিখছি, 1 প্লাস ই এক্স পাওয়ার এ ইন্টু 1 প্লাস ই ওয়াই পাওয়ার বি ইন্টু 1 প্লাস ই জেড পাওয়ার 1/c। আর শেষে কি করছি, এক বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তো ইজিলি কিন্তু এটা লিখতে পারছি। আরেকটা জিনিস একটু মনে করাই দিই, ইরর নির্ণয়ের সময় কিন্তু আবার পাওয়ারগুলার নেগেটিভ কিছু আসবে না, জাস্ট পাওয়ারের মানটা আসবে, ঠিক আছে। যেরকম যে এখানেও কিন্তু দেখো যে মাইনাস বি এর কারণে আমরা কি করছি, এখানে জাস্ট বিটা নিছি, ঠিক আছে, নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমরা নিয়ে নেই। সো এটাও মাথায় রেখো। এখন চলো আমরা আগে আনুমানিক আপেক্ষিক ত্রুটির জন্য যে ফর্মুলাগুলো থেকে ডিরাইভ করছিলাম, এখন সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটির জন্য সেম কাজটাই করি, ঠিক আছে। তো ফর্মুলাগুলো আগে যা ছিল তা এখনও আছে। তো এখন চলো আমরা জাস্ট এইগুলা
আবার নতুন করে লেখার চেষ্টা করি, ঠিক আছে। সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটির জন্য কি হবে সেগুলো লিখি। তো প্রথমটা আগের মতোই ছিল, বর্গ, তারপর আয়ত, তারপর কি গোলকের তিনটা এরিয়ার জন্য ত্রুটি বার করবো, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে কি হবে দেখো তো, যদি আমি বলি বর্গের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি ই এর সমান কি হবে, এটা হবে 1 প্লাস এই যে এ নির্ণয় করতেছি, এখানে কিন্তু একটা রাশি আছে চলক, ঠিক আছে। এই এর পাওয়ার কত 2, তো 1 প্লাস এ নির্ণয়ের যে ত্রুটিটা ই এ, এটার পাওয়ার কত হবে 2 মাইনাস 1। তো এটা হবে এই বর্গের এরিয়া নির্ণয়ের জন্য সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। এবং এটা কিন্তু একের মধ্যে আসবে, যদি আমার এখানে শতকরা আনতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তো সিমিলারলি আমি লিখতে পারি কি, পরেরটার জন্য ইবি সমান কি লিখতে পারি, 1 প্লাস ইএ, এটার পাওয়ার কত হবে 1, যেহেতু এটা পাওয়ার 1ই আছে, এর পাওয়ারটা 1 ইন্টু 1 প্লাস ইবি পাওয়ার 1ই হবে মাইনাস 1, লাস্টে 1 বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তো 3 নাম্বার ক্ষেত্রে দেখো তো, গোলকের এরিয়া নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা 4 পাই, এটা তো কনস্ট্যান্ট, এটা বাদ আর স্কোয়ার আছে, তো এটা কি হবে, ই এর সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস ই আর পাওয়ারটা হবে 2 মাইনাস 1, সিম্পল। তারপর এটা দেখো, এটা আসলে কি গণকের ক্ষেত্রফল, গণকের আয়তন নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রে আমি ইবি সমান কি লিখতে পারি 1 প্লাস ই এ, এটার পাওয়ার কত হবে 3 মাইনাস 1। তারপর দেখো তো, একটা গণকের 3 বাহু দৈর্ঘ্য যদি তিনটা ডিফারেন্ট হয়, তখন আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে ইবি সমান প্রত্যেকটার পাওয়ার কিন্তু 1 আছে, তো 1 প্লাস ই এ ইন্টু 1 প্লাস ইবি ইন্টু কি হবে 1 প্লাস ইসি, এটা থেকে বিয়োগ হবে কি মাইনাস 1। এবং সর্বশেষে যেটা আছে সেটা দেখো তো কি, সেটা একটা গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলাটা, এখানে 4/3, তো 4/3 পাই তো কনস্ট্যান্ট বাদ, আবার এটার উপরে ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে আমি ইবিটা কি লিখতে পারি দেখো তো, এটা লিখতে পারি 1 প্লাস ই আর পাওয়ার 3 মাইনাস 1। তো আমি কিন্তু এভাবে সর্বোচ্চ ত্রুটিটাও নির্ণয় করতে পারি। তো চলো একটা ম্যাথের মাধ্যমে এটা সলভ করি। তোমাদের মেইন বইয়ের একটা ম্যাথ ছিল, যে ম্যাথটা মেইন বই করে দেওয়া ছিল, তো সেই ম্যাথটা আমি এখানে নিয়ে আসছি। দেখো বলছে কি, বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, ঠিক আছে। তো আপেক্ষিক ত্রুটি যদি 10% হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। ওকে, তো এখানে দেওয়া আছে কি দেখো তো, আপেক্ষিক ত্রুটিটা দৈর্ঘ্য নির্ণয়ের ই সমান কি দেওয়া আছে, বা এটাকে আমি বললাম ই এ সমান কত দেওয়া আছে 10%। তো এটাকে আমি একের মধ্যে নিয়ে যাই, একের মধ্যে নিয়ে গেলে কি হবে 0.1, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো বার করতে হবে কি ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত। আমি কিন্তু এখানে সর্বোচ্চ ত্রুটিটা বাইর করার জন্য এই ম্যাথটা দিয়েছি, তো আমরা সর্বোচ্চ ত্রুটিটাই বাইর করব। তো দেখো তো, সর্বোচ্চ ত্রুটির জন্য আমরা আগে ফর্মুলাটা লিখি। তো বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা এ সমান কি হবে এ স্কোয়ার স্মল এ স্কোয়ার। যদি বইয়ের এক বাহুর দৈর্ঘ্য স্মল এ হয়, তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তো, ফর্মুলাটা কি হবে, এরিয়া নির্ণয়ের যে ইরোডটা ই এ সমান 1 প্লাস ই এ পাওয়ার 2 মাইনাস 1। তো এখন আমি ভ্যালুগুলো বসাই দিই, ভ্যালুগুলো বসালে কি হবে 1 প্লাস 0.1 হোল স্কোয়ার মাইনাস 1, এটা বিয়োগ করলে কত, এটা কিন্তু ক্যালকুলেটরে করা যায় ইজি। এটা আসলে কি 1.1 হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0.21। এই 0.1টা আসলে কি আপেক্ষিক ত্রুটি, যেটা সেটা কিন্তু বাইরে পড়ছে, ঠিক আছে। এটা কিন্তু আপেক্ষিক সর্বোচ্চ ত্রুটি। তো এটা সমান আবার লিখতে পারি কি, যদি আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই 21% কিন্তু লিখতে পারি, ঠিক আছে। 100 দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজ চলে আসতেছে। তো এটার অ্যান্সারটা কি হবে 21%। তুমি যদি এটা আগের মতো করে ম্যাথটা করতে, যেটা ছিল অ্যাপ্রক্সিমেট থিওরিতে, সেটা কি হইতো দেখো তো, এখন আগের মতো করলে কি হইতো, এটা সমান ই এ সমান হইতো 2 ইন্টু ই এ সমান 2 ইন্টু 10 সমান 20%। তো তোমাদের আসলে পরীক্ষায় এত ক্লোজলি ভ্যালুগুলো দেওয়া থাকে না যে তোমার এক্স্যাক্টলিটা করতে হবে। তারপর যদি কখনো দেওয়া থাকে, তোমার যদি সন্দেহ হয়, তুমি চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে। এই থিওরিটা যদি করো, তাহলে তুমি কিন্তু এক্স্যাক্টলি ভ্যালুটা পাবা। এই দুইটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি এটাকেই প্রেফার করব, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম ইররটাই দেয়, ঠিক আছে। তো আমি ম্যাক্সিমাম ইররটাকেই অ্যাকসেপ্ট করব, আমি এটাকেই প্রেফার করব আর কি। বাট তোমাদের যে বিগত বছরের কোয়েশনগুলো, সেটা অনুসারে বলতেছি, তোমাদের ওই আনুমানিক যে থিওরিটা, আনুমানিক ত্রুটি নির্ণয়ের যে ফর্মুলাটা দিয়েছিলাম বা যেভাবে লিখতে হয়, সেটা জানা থাকলে করে নাও, সেটা দিয়ে তোমরা তোমাদের লেভেলের ম্যাথগুলো সবগুলো করতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কারো কোনো রকম কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।